আগের ভ্লগে আপনারা দেখলেন কলকাতা থেকে ব্যাংককের জার্নি। যারা এখনো সেই ভিডিওটি দেখেননি, ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিন, অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে শেয়ার ক্যাবে, অ্যাকচুয়ালি শেয়ার ক্যাব নয়, আমরা যারা ফ্লাইটে কিছুজন ছিলাম তারা একসাথে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। তো আমাদের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাটায়ার হোটেল পর্যন্ত ক্যাবে ফেয়ার পড়ছে ১,৫০০ ভাত। তো অলমোস্ট পার হেড কাছাকাছি ৪৫০ ভাতের মতো পড়ছে। তো বাসে আসলে একটু কম হতো, কিন্তু সকালবেলার টাইমে আর বেশি লেট না করে ডাইরেক্ট চলে এলাম পাটায়ার হোটেলে। এই হোটেলের সামনে নেমে পড়েছি। অ্যাকচুয়ালি হোটেলটা এই গলির ভেতরে। তো এবার সেখানে ঢুকছি। হোটেলের নাম হচ্ছে সিয়াম গেস্ট হাউস। এখানে আমার একদিনেরই স্টে। তবে আমি আর্লি চেক ইন করছি বলে আমাকে এক্সট্রা ২০০ ভাত দিতে হচ্ছে। আপনার টোটাল আমার পড়লো দুদিনের জন্য আর্লি চেক ইন নিয়ে আমার ১২০০ ইন্ডিয়ান কারেন্সি। আর এখানে হচ্ছে রিসেপশন, যেখানে আমার কথা বলতে গিয়ে তাদেরকে আর্লি চেক ইন বোঝাতে কালঘাম ছুটে গেল। কিছুক্ষণের পাওয়ার ন্যাপ নেওয়ার পরে রুম ট্যুর। তো চলুন দেখিয়ে দিই রুমটা কীরকম রয়েছে। তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেই রুমের এন্ট্রান্স, D6। বেডটা একটু অগোছালো হয়ে গেছে যেহেতু আমি একটুখানি রেস্ট নিয়েছি। ফ্রিজ রয়েছে, ডাস্টবিন রয়েছে, চেয়ার টেবিল রয়েছে একটা, আর তার সাথে এদিকে রয়েছে একখানা টিভি, এসি, হ্যাঙ্গার ঝোলানোর জন্য আলাদা কোনো ওয়ার্ড্রপ নেই। বাথরুমটা বেশ স্পেশিয়াস, ওয়াশ বেসিন রয়েছে, কোমোড রয়েছে, ফুসফুস রয়েছে অ্যাকচুয়ালি, ফসেট, শাওয়ার, আর টিস্যু পেপার যারা ইউজ করছে, হ্যাঁ টাওয়েল তো রয়েছে। এই হচ্ছে ১,০০০ টাকার রুম। রুমের কাছে 7-Eleven চলে এলাম ব্রেকফাস্টের জন্য। থাইল্যান্ডে 7-Eleven হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আপনারা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার সব কিছু পেয়ে যাবেন। আমি ব্রেকফাস্টে সসেজ ব্রেড, ক্রোসন, ডিম সেদ্ধ আর অনিগিরি নিয়েছি। দেখে নিন এখানে যেরকম সব রকমের রেডি টু ইট মিল রয়েছে, জাস্ট নেবেন, গরম করবেন আর খেয়ে নেবেন। আর যারা অনিগিরি জানেন না, কি অনিগিরি হচ্ছে জাপানিজ রাইস কেক, যেটা সিউইড, ভাত আর ভেতরে ফিলিং থাকে। তো বেরিয়ে পড়লাম পাটায়া ট্যুরে। ফার্স্টেই চলে এসেছি মেইন অ্যাট্রাকশন পাটায়া বিচ, আর দূরে ওই পাটায়া সাইন দেখা যাচ্ছে। এই হচ্ছে পাটায়া বিচ থেকে পাটায়া সিটির স্কাইলাইন। এখানে এটা জল থেকে আরও বেশি ভালো বোঝা যাবে। তো পাটায়া বিচ থেকে আমরা চলে যাচ্ছি এখন স্যাংচুরি অফ ট্রুথ। এটা হচ্ছে একটা, কি বলবো, মানে মিউজিয়াম বলা যেতে পারে। তো এখানে হচ্ছে কাঠের স্ট্রাকচার দিয়ে বানানো টোটাল একটা বিল্ডিং না, ওই মন্দিরও বলতে পারেন, মিউজিয়ামও বলতে পারেন, বা আর্ট ওয়ার্কও বলতে পারেন এটাকে। তো এখানকার এন্ট্রি ফি হচ্ছে ৫০০ বাট, বিশাল কস্টলি, বুঝতে পারছি, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ১২০০ টাকা। তো এর মধ্যে গাইড ইনক্লুড রয়েছে। এখন আমি যে সময় টিকিটটা কেটেছি সেই সময় অলরেডি ট্যুর স্টার্ট হয়ে গেছে। এখন হচ্ছে দৌড়তে হচ্ছে আমাকে, তার জন্য দৌড়তে দৌড়তে মাঝখানে একটা ভিউ পয়েন্ট পেলাম, এখান থেকে স্যাংচুরি অফ ট্রুথের ভিউ। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, তাই জন্য এই সিঁড়ি দিয়ে যে নামছি, নেমে এখানে কিছুজন দাঁড়িয়েছে, এরা মাথায় একখানা হেলমেট আমাকে পরাবে। তো সেই হেলমেট পরে, এরকম সাদা সাদা হেলমেট পরে এবার চললাম মেন মনুমেন্টের দিকে। এখানে দেখতেই পাচ্ছেন এগুলো সব হচ্ছে কাঠের ভাস্কর্য বানানো হচ্ছে। তো বেসিক্যালি এই জায়গাটাতে সবসময় কোনো না কোনো কাজ হচ্ছে, মানে নতুন কোনো অ্যাডিশন হচ্ছে, বা যেগুলো পুরনো কাঠ নষ্ট হয়ে এসছে সেগুলোকে রিপ্লেস করা হচ্ছে। তো তাই জন্য এটা অল টাইম আন্ডার কনস্ট্রাকশনেই রয়েছে। এটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল ১৯৮১ সালে, সেখান থেকে এটা এখনো চলছে। এই মিউজিয়ামটা আতুথায়া কিংডমের ক্যাসেল আর বুদ্ধিস্ট টেম্পলের মিক্সচার। আর এখানে ডিপিক্ট করা হয়েছে বুদ্ধিজম আর হিন্দুইজমের বেশ কিছু ঘটনা।
স্যাংচুরি অফ ট্রুথ থেকে এবার যাচ্ছি বিগ বুদ্ধা স্ট্যাচুর দিকে। বাটার এটা একটা ফেমাস ল্যান্ডমার্ক বলা যায়, অ্যান্ড ফ্রি অফ কস্ট অবভিয়াসলি। এগুলো সবই হোটেল। এ দেখে ইচ্ছা করছে যে থাকি, কিন্তু মনে হয় যে না, অ্যাজ এ বাজেট ট্রাভেলার এটা ফালতু খরচ। ফাইনালি চলে এলাম বিগ বুদ্ধা স্ট্যাচুর কাছে। আর এখানে কোনো রকম কিন্তু এন্ট্রি ফি নেই। এই বিগ বুদ্ধা স্ট্যাচু থেকে আর একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, ছোট্ট একটা পাহাড়ের ওপরে একটুখানি হাইক করে। এই ছোট্ট হাইক করে এসে যে ভিউটা দেখতে পাচ্ছি অতুলনীয়। এত সুন্দর পাটায়া শহরটি এখান থেকে লাগছে। রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পাটায়ার নাইট লাইফ দেখার জন্য। তো চলুন পাটায়ার নাইট লাইফ দেখি। এই রাস্তাতে আস্তে আস্তে একখানা সি ফুডের রেস্টুরেন্ট দেখতে পেলাম। এখানে পাটায়া সি ফুড তো অবশ্যই থাকবে বিচের ধারে। তো চলুন ট্রাই করে দেখি এখানকার সি ফুড। তো আমি একটা অর্ডার দিয়ে দিয়েছি সি ফুড নুডল স্যুপ। তো একলাতে এতটা খাওয়া সম্ভব নয়, তো এটা হচ্ছে আমার সাথে একজন ছিলেন, আলাপ হলো এই হোটেলেই। তো আমরা দুজন মিলে শেয়ার করে নিয়েছিলাম। তো এই চপস্টিক করে খাওয়ার অভ্যেসটা আর কি আমার হয়েছে বাড়িতেই, তো মোটামুটি খেতে পারি, ঠিক আছে। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে কেউ আমাকে জাজ করবেন না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। খাবারটা খুবই ভালো ছিল। হ্যাঁ, যারা স্পাইসি স্পাইসি ফুড খেতে ভালোবাসে, খাবার খেতে ভালোবাসে, তাদের হয়তো লাগবে না। বেশ মাইল্ড একটা ফ্লেভার, যথেষ্ট ভালো। খাওয়া দাওয়াটা করে নিই, করে আবার বেরিয়ে পড়বো। ডিনার সেরে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। তো এখানে লাইন দিয়ে সব রেস্টুরেন্ট রয়েছে, মাসাজ পার্লার্স রয়েছে, বিভিন্ন দেশের লোকজনদেরকে দেখতে পাচ্ছি রাস্তায়। তবে হ্যাঁ, থাইল্যান্ডের রাস্তায় দেখতে পাচ্ছেন স্কুটার আর বাইক। বাইক বলাও ভুল, স্কুটারের ভিড়, বিভৎস স্কুটার এখানে। তো এখন এদিকে এগিয়ে যাচ্ছি, হচ্ছে একটা নাইট মার্কেট আছে, নাইট বাজার। তো সেখানেই যাচ্ছি, অনেক কিছু পাওয়া যায়, দেখা যাক কি নেওয়া যেতে পারে এখান থেকে। এই নাইট বাজারের ভেতরে ঢুকে পড়লাম। বেসিক্যালি আমাদের এখানে যেরকম কলকাতার নিউ মার্কেট, সেরকমই নাইট বাজারটাও এখানকার। জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক গ্যাজেট, শোপিস, খাবার দোকান সবই আমি দেখতে পাচ্ছি এখানে। আর বুঝতে পারছেন, এখানে যদি আপনি নিজেদের গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে আসেন, তাহলে আপনাদের 3 ঘন্টা সময় এখানেই শেষ হয়ে যাবে, যে পরিমাণ দোকান রয়েছে। আমি এখানে ঢুকে কিছুই কিনলাম না, আলটিমেটলি কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনলাম না কিছুই, জাস্ট ঘুরে বেরিয়ে যাচ্ছি।
থাইল্যান্ডে এসে আমার কাছে সব থেকে বড় শখ হচ্ছে এইটা, ক্যানাবিস পার্লার। এখানে গাঁজা লিগাল, অ্যান্ড সেগুলো রেস্টুরেন্টের মতো দোকানে বসে খাওয়া যায়। তো সেই শখ থেকে বেরিয়ে এসে চলে এলাম পাটায়া বিচে আবার রাত্রেবেলা দেখার জন্য। তো বেশ সুন্দর নাইট লাইফ আর কি এখানে পাটায়া বিচের ধার ধরে। আমরা এগিয়ে যাচ্ছি এবার পাটায়া ওয়াকিং স্ট্রিটের দিকে, যেটা ফেমাস এখানকার। তো এটাই হচ্ছে আজকে পাটায়া বিচের বিচ রোডটা। এটা দিয়ে এখন হেঁটে যাব বেশ কিছুটা, মোটামুটি মিনিট 7-8 সময় লাগবে পৌঁছতে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ও লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য। আর হ্যাঁ, যারা ইন্ডিয়ান খাবার, বাঙালি খাবার চাইছেন সব পাবেন এখানে। খাবার নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, তবে ইন্ডিয়ান খাবার একটু কস্টলি এখানে। যদি লোকাল ফুড খেতে পারেন তাহলে তো খুবই ভালো। অলমোস্ট চলে এসেছি ওয়াকিং স্ট্রিটের কাছে, তবে ওয়াকিং স্ট্রিটের লাইট চলছে না ঠিকঠাক করে। যেরকম ভিডিওতে বা ছবিতে আমি দেখেছি অতটা লাইটিং তো আমি দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট অনেক দোকানও বন্ধ আছে দেখছি। একটু খোঁজ লাগাতে হবে যে এরকম কেন ব্যাপার। এই সেই খেলা, বল মারো আর মেয়েকে জলে ফেলো। যাই হোক, তো এরকম তো ওয়াকিং স্ট্রিট আমি ভাবতে পারিনি যে এরকম ফাঁকা থাকবে। যাই হোক, একটু পেট পুজো করে নিই এখানে। আবার এই স্ট্রিট ফুড এরকম পাওয়া যাচ্ছে সব 60-এ, সব রকমের আছে। চিকেন, পর্ক, ভেজের মধ্যে আই থিঙ্ক রয়েছে কিছু, দেখিনি আমি। তো এগুলো মোটামুটি কস্টিং ওই 30 ভাগ করে পরে একটা স্টিক। তো এই পথ চলে বলতে জানতে পারলাম যে এখানে এই সময় এখন কোনো একটা বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল চলছে, যার কারণে সব অ্যালকোহল কনজাম্পশন বন্ধ। তার কারণেই ওয়াকিং স্ট্রিটে এরকম ফাঁকা, দোকানগুলো বন্ধ। আজকের ভ্লগে এইটুকুই, আবার দেখাবে পরবর্তী ভ্লগে।